শুধুই একটা ম্যাচ নাকি সিনেমা সেটা বলা কঠিন। খেলার মধ্যে কী ছিল না? যা যা দরকার একটা পারফেক্ট ম্যাচ হতে প্রায় সব কিছুই ছিল। প্রেসিং থেকে শুরু করে অ্যাটাকিং, বল ধরে রেখে আগানো, বিল্ড আপ, খেলার মধ্যে সব কিছুই ছিল। তাছাড়া খেলা তো মাঝখানে বন্ধও ছিল ফ্যান্সদের একটু বাজে ব্যবহারের কারণে। এইগুলা তো খেলার মধ্যে মানে না আসাই ভালো, কিন্তু এগুলা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো সাময়িক সময়ের জন্য সাসপেন্ড ছিল, পরে আবার শুরু হয়। রিয়াল মাদ্রিদ তারা প্রথমেই লিডে চলে যায়, গোল পাইতেছিল না তো গোল পাইছে এবং লিডে চলে যায়। রিয়াল মাদ্রিদের ফরমেশনটা যেইভাবে পূর্বে অনুমান করা গেছিল মোটামুটি সেই রকমভাবেই ছিল। বেলিংহাম সে তো স্টার্ট করছিল এবং অ্যাটাকিং মিডফিল্ডটা সে সামাল দিছিল। অ্যাটাকিং মিডফিল্ড এক্স্যাক্টলি বলা একটু কঠিন, কারণ ওইখানে তার লেভেল অনুযায়ী বালবার্দেও ছিল, ওইখানে মদ্রিচও ছিল, তো দুইটা একসাথে করে তারা খেলছে। মোটামুটি বলা যায় যে মাঝখানটা ডমিনেট করছে, মানে 50-50 বলা যাবে, তবে মানে ফার্স্ট হাফের হিসাব অনুযায়ী। কিন্তু ওভারঅল বলতে গেলে মাদ্রিদকে এগিয়ে রাখতে হয়, কারণ তারা যথেষ্ট পরিমাণ মানে নিজেদের করে নিছিল মাঠটা, বিশেষ করে মিডফিল্ডটা। অ্যাটলেটিকো মাদ্রিদ তারা যে খুব বেশি মাঝখানে বলটা রেখে কিংবা বিল্ড আপ করে খেলতে পারছে তা কিন্তু হয়ে ওঠেনি। যথেষ্ট পরিমাণ অ্যাটাক হয়েছে দুই দলের কাছ থেকেই। বেশিরভাগ ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ তারা অ্যাটাক করছে, একের পর এক অ্যাটাক হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র বারবার প্রেসিং করছে, ভেতরে ঢোকার চেষ্টা করছে, অনেক লম্বা রান নিছে। তো এই বিষয়গুলা খুব বেশি ম্যাচের মধ্যে দেখা গেছে। ভিনিসিয়াস জুনিয়র সে অনেক বেশি কাজ করতে হয়েছে, যেহেতু কিলিয়ান এমবাপ্পে নাই, তো সে না থাকা অবস্থায় তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। রদ্রিগো যে খুব বেশি পরিমাণ রাইট উইং সাইডটাতে ছিল তাও হয়ে ওঠেনি বেশিরভাগ মানে কিছু কিছু সময় তাকে ভেতরে দেখা গেছে। অবশ্যই এটা প্ল্যানিংয়েরই অংশ ছিল। ভিনিসিয়াস জুনিয়র সে যথেষ্ট পরিমাণ মানে তার যতটুকু কাজ করা দরকার ছিল ততটুকু করছে, ভালো কয়েকটা ড্রিবল করছে। শুটিং নিতে পারছে না শুধু, মানে ওইখানে ডিফেন্স সলিড ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সকে অবশ্যই মানে ভাবা দিতে হয়, কারণ তাদের ডিফেন্সটা অনেক বেশি সলিড ছিল, যার কারণে ও ও ও যতটুকু পরিমাণ রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এক্সপেক্ট করছিল তারা শ্যুট নিবে, ততটুকু পরিমাণ তারা শ্যুট নিতে পারেনি। তবে যেইটা অ্যাসিস্ট হয়েছে ওইটা তো আসছিল ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে, ওইটা ভালো একটা অ্যাসিস্ট ছিল এবং মিলিতাওয়ের কিক ছিল। বলা যায় যে মিলিতাও একদম ফ্রি ছিল এবং সেখান থেকে গোল হয়। তো অ্যাটলেটিকো মাদ্রিদ শেষের দিকে এসে গোলটা করে বসে এবং সেখান থেকেই তো তারা সমান সমান করে ফেলে। এই যে একদম শেষের দিকে এসে গোলটা হইলো এবং একটা রেড কার্ড হইলো। তো খেলা মানে ম্যাচের মধ্যে যা যা দরকার ছিল একটা পারফেক্ট ম্যাচ হইতে, মোটামুটি বলা যায় যে সব কিছুই পাওয়া গেছে। একদম শেষের দিকে এসে অ্যাঞ্জেল কুরিয়া এর গোলে তারা তো সমান করে ফেলে এবং পয়েন্ট সমান সমান হয়ে যায়। এই যে শেষের দিকে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা গোল পাইলো, বলা যায় যে তারা একদম গোলের জন্য অনেক বেশি পরিমাণ মানে অ্যাটাক সামনের দিকে ঝুঁকছিল। তো তাদের গোল পাওয়াটা দরকারই ছিল, যেটা তারা শেষের দিকে পাইছে। অর্থাৎ তাদের হিসাব অনুযায়ী তারা তো যথেষ্ট পরিমাণ আহ, মানে অ্যাটাকের দিকে মনোযোগ দিছিল, বলটা কিভাবে সামনের দিকে রেখে খেলানো যায়, এবং শেষমেশ তারা গোল পাইছে। রদ্রিগো দে পলকে নিয়ে আলাদাভাবে বলতে হয়, পুরো ম্যাচটা সে যেইভাবে খেলছে, যেই এনার্জি নিয়ে, তাকে গত ম্যাচে কিন্তু দিয়াগো সিমিওনে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ তাকে কিন্তু স্টার্ট করার নাই। অর্থাৎ সে কিন্তু মানে বেঞ্চ থেকে এসে হাফ টাইম পরে বা সেকেন্ড হাফে এসে স্টার্ট করছিল। তো সে সেকেন্ড হাফে স্টার্ট করার কারণে তার কিন্তু ওই ম্যাচে পুরোপুরি পরিমাণ এনার্জি লস করতে হয়নি, তার এনার্জিটা সেভ ছিল, যেই এনার্জিটা আজকের ম্যাচে খুব ভালোভাবেই কাজে লাগছে। এবং এটা দিয়াগো সিমিওনে তথা অ্যাটলেটিকো মাদ্রিদের কোচিং স্টাফ কিংবা কোচদের বড় পরিকল্পনা ছিল বলেই আমি মনে করতেছি। তারা রদ্রিগো দেপলের যে ফিজিক্যাল এবিলিটিটা এইটা এই ম্যাচে খুব ভালোভাবে ব্যবহার করছে এবং এটা কিন্তু খুব বেশি কাজে লাগছে। সে কিন্তু যেইভাবে বলগুলা সাপ্লাই করতেছিল, মানে প্রায় প্রত্যেকটা বলই তো ইফেক্টিভ ছিল। মানে অ্যাঞ্জেল কুরিয়া যখন মাঠে আসে, সে তো বেঞ্চ থেকে আসছিল, আসার পরে তার সাথে রদ্রিগো দেপলের যে সংযোগটা তৈরি হয় সেইটার কারণেই তো রিয়াল মাদ্রিদের ডিফেন্স বারবার মানে ভাঙতেছিল। তো রিয়াল মাদ্রিদ ডিফেন্সরা মিলিতাও এবং রুদিগার তারা দুইজন কিন্তু খুব যে মানে তাদের মতো করে স্ট্যান্ড আপ করতে পারছিল যখন অ্যাঞ্জেল কুরিয়া আসছে, কিন্তু হয়নি। অ্যাঞ্জেল কুরিয়া আসার পরে সে তার মতো করে মানে খেলতে পারছে এবং সে যে একদম ঠিকঠাকই ছিল এই গোলটাই প্রকাশ করতেছে। তো রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদে তাদের ম্যাচটা 1-1 শেষ হওয়ার কারণে পয়েন্টটা ভাগাভাগি করা হয়েছে। আর লা লিগা এর
বর্তমানে টেবিল টপে বার্সেলোনা আছে, তারা তো টেবিল টপ অবস্থাতেই আছে। তো তারা একদম শেষের দিকে এসে রিয়াল মাদ্রিদ তারা তো পয়েন্ট মানে একদম পয়েন্ট 3 পয়েন্টস পাওয়ার দ্বারে কাছে এসেও সেইটা করতে পারেনি। তো একটু যদি তারা ডিফেন্সটা সলিড রেখে মানে এঞ্জেল কুরিয়া যে গোলটা করলো ওইখানে তো ডিফেন্স সে ঠিকঠাক মতো তাকে আটকাতে পারেনি। যদি আটকাতে পারতো তাহলে তো সেইটা হয়তো মানে তারা গোল না খাওয়ারও সম্ভাবনা থাকতো, তখন হয়তো 3 পয়েন্টস নিয়ে মাঠটা ছাড়তে পারতো। তো পয়েন্টসটা আরও ব্যবধান কমতো, কিন্তু রিয়াল মাদ্রিদ তারা সেটা করতে পারেনি। তো শেষ পর্যন্ত তাদের ডিফেন্স যথেষ্ট পরিমাণ সলিড ছিল, মানে দুই দলেরই ডিফেন্স সলিড ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের সলিড থাকার কারণে তাদের ডিফেন্স ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম তারা কিন্তু এবং অবলাককে নিয়েও প্রশংসা করতে হয়। বেলিংহাম কিন্তু কিক করছে, অবলাক কিন্তু সেগুলা সেভ করছে কিংবা আটকিয়ে দিছে। তো তাদের ডিফেন্স এবং কিপার দুইটাই কিন্তু সলিড ছিল। আবার রিয়াল মাদ্রিদেরও তাদের ডিফেন্স এবং কিপার দুইটাই সলিড মানে থাকতেছিল, কিন্তু শেষমেশ এসে সেইটা ভাঙতে হয়েছে। মানে অ্যাঞ্জেল কুরিয়া সেটা তো সে ভেঙে দিছে। তো বলা যায় যে প্রত্যেকটা প্লেয়ারই যথেষ্ট পরিমাণ মানে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারগুলা অনেক বেশি পরিশ্রম করছে। মানে স্টার্ট করছিল তো হুলিয়ান আলভারেজ কিন্তু শুরুর দিকে কিক নিছিল, কিন্তু সেটা গোলে কনভার্ট হয়নি বা মানে কোর্তোয়া সেটা আটকিয়ে দেয়। তাছাড়া সে মানে লাস্ট ম্যাচেও তো হুলিয়ান আলভারেজ সে বেঞ্চ থেকে আসছিল, বেঞ্চ থেকে আসার কারণে আজকের ম্যাচটা সে স্টার্ট করছে এবং সে তার এনার্জি নিয়ে যতটুকু এনার্জি ছিল সব কিছু নিয়ে খেলতে পারছে। এবং এইটা কিন্তু অনেক বেশি শুরুর দিকে স্পিডি ছিল, মানে এই কারণেই হুলিয়ান আলভারেজ আর রদ্রিগো দে পল এই দুইজনের কারণে শুরুর দিকে কিন্তু খুব বেশি স্পিডে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা খেলতে পারছিল। তো তারা স্পিডে খেলতে পারলেও গোল কিন্তু করতে পারেনি কিংবা ডিফেন্সটাকে ওইভাবে ব্যাট করতে পারেনি। কিন্তু শেষের দিকে এসে যখন হুলিয়ান আলভারেজকে তুলে নেওয়া হলো তারপরেই তো গোলটা হয়, অ্যাঞ্জেল কুরিয়াকে পাঠানো হয় এবং সেইখান থেকেই গোলটা আসে। তখন 1-1 হয়ে যায় এবং পয়েন্টটা ভাগাভাগি করতে হয়। তো এখানে রিয়াল মাদ্রিদের মানে প্রত্যেকটা প্লেয়ারই বলা যায় যে তারা খুব ডমিনেট করে খেলছে। ওভারঅল রিয়াল মাদ্রিদ ডমিনেট করছে অ্যাটলেটিকো মাদ্রিদকে, কিন্তু মানে শেষমেশ যেহেতু 1-1 রেজাল্টটা হয়, তো সেই অনুযায়ী বলা যায় যে ম্যাচটা মানে 50-50 হয়েছে আর পয়েন্টটা ভাগাভাগি করে ম্যাচটা শেষ করতে হয়েছে।